আমরা শুনে নেব রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী নিরঞ্জন অধিকারের কণ্ঠে দুখানি গান, সঙ্গে তবলার সহযোগিতা করবেন রাজ্যের বিশিষ্ট যন্ত্রশিল্পী নারায়ণ বিশ্বাস। মা মা বলে ডাকো না, মা মা বলে ডাকো না, মা মা বলে ডাকো না। ও মা দিয়েছো দিতেছো কতই যন্ত্রণা, মা মা বলে আর ডাকব না, মা মা বলে আর ডাকব না। ছিলেন গৃহবাসী করিলে সন্ন্যাসী, আরে ক্ষমতা রাখো লোকেশী। ছিলেন গৃহবাসী আরে ক্ষমতা রাখো লোকেশী। ঘরে ঘরে যাবো ভিক্ষা মেলে খাবো, মা বলে আর ভুলে যাবো না, মা মা বলে আর ডাকবো না, মা ডাকি বারে বারে মা মা বলিয়ে, মা কি রয়েছ চক্ষু বর্ণকে। ডাকি বারে মা মা বলিয়ে, মা কি রয়েছ চক্ষু বর্ণকে। মা কি জন্মানো এ দুঃখ সন্তান, মা বলে কি আর ছেলে পচে না, মা মা বলে আর ডাকবো না, মা মা বলে আর দিতেছো কতই যন্ত্রণা,
খাই জয়কালী বলে সুরা পান করিলে আমি সুধা খাই জয়কালী বলে মন মতালে মাতাল করে মন মতালে মাতাল বলে মন মতালে মাতাল করে মন মতালে মাতাল বলে সুরা পান করিলে আমি সুধা খাই জয়কালী বলে সুরা পান করিলে আমি মঞ্চে উপবিষ্ট রয়েছেন রাজ্যের বরিষ্ঠ সংবাদ ব্যক্তিত্ব এবং আমাদের সকলের অভিভাবক শ্রী সুবল কুমার দে মহাশয়। উপস্থিত রয়েছেন অপর বরিষ্ঠ ব্যক্তিত্ব যিনি স্বনামধন্য গীতিকার এবং পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মা পরিবারের সদস্য আমার কাকা শ্রী সুবিমল ভট্টাচার্য মহাশয়। রয়েছেন পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মা স্মৃতিরক্ষা কমিটির মাননীয় সভাপতি ডক্টর আশিস কুমার বৈদ্য মহোদয়। রয়েছেন বিশেষ সম্মানিত অতিথি আজকের অনুষ্ঠানের আগরতলা প্রেস ক্লাবের মাননীয় সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয়। রয়েছেন রাজ্যের বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব শ্রী সাহিত্যিক রায় মহোদয়, যিনি আমার সংবাদ মাধ্যমের গুরু, আমি তাকে প্রণাম জানাচ্ছি। রয়েছেন পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মা স্মৃতিরক্ষা কমিটির মাননীয় উপদেষ্টা ডক্টর দেবব্রত দেবরায় মহোদয়। রয়েছেন পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মা স্মৃতিরক্ষা কমিটি তথা পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মার পুত্রবধূ শ্রীমতী স্বপ্না ভট্টাচার্য মহোদয়া। এছাড়া রয়েছেন বিশেষ সম্মানিত অতিথি আজকের অনুষ্ঠানে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা। আজকের অনুষ্ঠানের যারা আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন তার এবং সেই সংস্থার রাজ্য আহ্বায়ক মাননীয় রাজ্য আহ্বায়ক শ্রী মনোজ রায় মহোদয়। বাকি অতিথি যারা আছেন তারা বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, সময়ে চলে আসবেন, আমাদের অনুমতি দিয়েছেন অনুষ্ঠান শুরু করে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান শুরু করে দিয়েছি। আজকের এই অনুষ্ঠানটি এই যে আনুষ্ঠানিকভাবে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি আমরা 2017 সাল থেকে করে আসছি। এর আগে বিগত 14 বছর ধরে পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মার স্মৃতি যাতে অমলিন থাকে সেইভাবে চেষ্টা করছে পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মা পরিবার এবং রাজ্যের বিশিষ্ট জনেরা।
সবার সহযোগিতা না থাকলে আমরা এই জ্ঞান পুরুষকে আমরা সকলের সামনে এইভাবে আমরা তুলে ধরতে পারতাম না। বিশেষ করে সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত 14 বছর ধরে আমাদের পরিবারের অনুরোধে এবং নিজেদের দায়বদ্ধতায় পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মার স্মৃতিকে এবং তার কথা, তার ব্যক্তিত্ব, তার ধারণা, তার ভাবনা সকলের সামনে পৌঁছে দিয়েছেন সংবাদ মাধ্যমের, রাজ্যের প্রত্যেক সংবাদ মাধ্যম। তো তাদের কাছে আমি চির অবনত থাকলাম। আসলে আমরা গুরুত্বকে খুব পছন্দ করি। আমরা কখন, কাকে, কিভাবে এবং কেন গুরুত্ব দেব সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করি। সেখানে মানুষের বিভিন্ন ধরনের ভাবনা থাকতে পারে, মতাদর্শ থাকতে পারে, কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় এমন ভাবে আমাদের সামনে আসে বা আমাদের সুযোগ করে দেয় যেখানে আমরা প্রতি মুহূর্তে সমৃদ্ধ হই। সেই বিষয়গুলিকে আমরা কখনো অ্যাভয়েড করতে পারি না, কেননা সেই বিষয়কে স্মরণ করে এবং সেই বিষয়ে সংশ্লিষ্ট যে সকল অনুষ্ঠান বলুন বা পদক্ষেপগুলি থাকে সেইখানে থেকে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করি। দেখুন, আমরা বাংলার ইতিহাস যদি দেখি বা ভারতবর্ষের ইতিহাস যদি দেখি, সেখানে অনেক এমন ব্যক্তিত্ব রয়েছেন, উল্লেখযোগ্য বিষয় রয়েছে যা আজও অমলিন। সেই কয়েকশো বছর ধরে চলছে, এর কোনো পরিবর্তন নেই। কেননা এনাদের ছাড়া, এই বিষয়গুলি ছাড়া আমরা মূল্য নেই। ভারতবর্ষের পরিচয়টাই রয়েছে ওনাদের তথ্য, ওনাদের ইতিহাসে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, জীবনানন্দ দাস, সুকান্ত ভট্টাচার্য থেকে শুরু করে কার কার কথা বলব, এনাদেরকে আমরা পরিবর্তন করতে পারি না, এনাদের ভাবনার কোনো পরিবর্তন ঘটাতে পারি না। কিন্তু এনাদের তথ্য, এনাদের ইতিহাস, এনাদের ভাবনা আমাদের ভেতরকে সমাজ ব্যবস্থার উন্নয়নে সবকিছুকে কিন্তু পরিবর্তন করে দিতে সক্ষম। সেই বিশ্বাসে আমরা কিন্তু কাজ করি, যেজন্য আজও এই ধরনের বিষয় এবং উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা কিন্তু এখনো অব্দি অমলিন, এখনো অব্দি আমাদের মনের মধ্যে, হৃদয়ে সেইভাবে স্থান করে আছে। কোন ঝঞ্ঝা, কোন ঝড়, কোন যুদ্ধ, কোন দুর্ঘটনা, কোনো কিছুই কিন্তু আমাদের এনাদেরকে ভুলতে দেয় না। আমরা আমাদের পরিবারে, আমরা একটা বড় পরিবার, শর্মা পরিবার। আমার সৌভাগ্য যে আমি এই পরিবারে জন্মগ্রহণ করেছি, যে পরিবারের সর্বময় কর্তা পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মা, যিনি মহারাজা দেবী প্রফেসর মানিক্য বাহাদুরের রাজসভা পণ্ডিত ছিলেন। তিনি ছিলেন রাজ্যের বহুল চর্চিত পণ্ডিত ব্যক্তিত্ব। ত্রিপুরা রাজ্যে যিনি দাদা ঠাকুর হিসাবে খ্যাত, ত্রিপুরার সক্রেটিস হিসাবে যিনি খ্যাত, যাকে মহারাজা দূত হিসাবে পাঠিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে। স্বাধীনতা সংগ্রামের সূত্র ধরে তার সাথে পরিচয় হয়েছে অনেক স্বাধীনতা সংগ্রামীর, যার অন্তরঙ্গ বন্ধু ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার অন্তরঙ্গ বন্ধু ছিল, যার সাথে নিয়মিত যোগাযোগ ছিল প্রেসিডেন্ট কেনেডি, যিনি শুধু ত্রিপুরা রাজ্য নয়, গোটা বিশ্বের উল্লেখযোগ্য মানুষের সাথে তিনি সংযোগ রক্ষা করেছেন। এইভাবে তিনি তার জ্ঞানের পরিধি বাড়িয়েছেন। তার এই জ্ঞানকে আমরা অস্বীকার করতে পারি না। তিনি একজন জ্ঞান পুরুষ হিসেবে ত্রিপুরা রাজ্যে আজও প্রত্যেক মানুষের মনে বিরাজ করছেন, সকলের প্রিয় গঙ্গাধর হিসাবে, ছোট বড় সকলের। তিনি কোন নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত ছিলেন না, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে তাকে কিন্তু স্মরণ করা হতো, তাকে উপস্থিত থাকতে হতো।
সর্বদা সত্য কথায় পিঠ সোজা রেখে মাথা উঁচু করে তিনি কথা বলতেন। ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে তিনি কোনোদিনও পিছপা হননি। আমাদের দুর্ভাগ্য, যখন আমরা ওনাকে দেখেছি, আমি নিজে দেখেছি, যখন 1983 সালে তিনি দেহ রেখেছিলেন, তখন আমি ক্লাস 12-এ পড়ি। আমরা শুধু জানতাম যে ঠাকুরদা পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মা, আর প্রতি মাসে আমাদের বাড়িতে শুক্রবার দেখে রাজবাড়ি থেকে পঞ্চব্যঞ্জন সাজিয়ে বড় একটি রূপোর থালা করে খাবার আসতো। তা আমরা সকলে মিলে তা ভাগ করে খেতাম। তো আমার ঠাকুরদা রাজবাড়ির সঙ্গে যুক্ত, আমরা খুব গর্বিত ছিলাম। আমরা রাজবাড়িতে অবারিত দ্বার ছিল, কিন্তু ওনার যে পাণ্ডিত্য, ওনাকে বুঝতে গেলে যে আরো জ্ঞান দরকার, আরো যোগ্যতা দরকার, সেটা কিন্তু আমাকে বুঝিয়েছে আমাদের রাজ্যের আমার অভিভাবকরা, শ্রী সুবল কুমার দে, শ্রী সুবিমল ভট্টাচার্য, শ্রী স্বামী দেবরায় মহাশয়, আমার পরিবারের সব বয়োজ্যেষ্ঠরা, এ রাজ্যের প্রাক্তন সব মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, পুলিশ ডিপার্টমেন্টের যারা উচ্চ আধিকারিক। কেননা আমার এটাই উদ্দেশ্য ছিল যে আমি ওনার সঙ্গে জানবো, কারণ আমার পরিবার আমাকে বলেছে ওনাকে জানতে হবে। ওনাকে জানলে তুমি এই রাজ্যের সব থেকে বড় সম্পদশালী ব্যক্তিত্ব হবে। তো এটা ছোটবেলায় ঢুকে গেছে। আজও প্রায় 59+ বয়সে এসেও আমি এই অভ্যেসটা ত্যাগ করিনি। আমি গতকালও সুবল স্যারের কাছে গেছি ঠাকুরদার সম্বন্ধে জানতে, কেননা মানুষ একটা কৃতিত্ব রেখে যেতে চায়। আমার ঠাকুরদা পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মা, এটা আমার সৌভাগ্য। ওনার যা কৃতিত্ব, সে কৃতিত্ব বহন করে যদি মানুষের সামনে তুলে ধরে ওনার কোন স্মৃতিসৌধ আমরা শর্মা পরিবারের তরফ থেকে যদি তৈরি করে দিতে পারি, তাহলে শর্মা পরিবারের সম্মান বাড়বে, ধন্য হবে। ওনার জন্য কিছু করতে পারলে আমরাই ধন্য হব সবাই। আজ যে আমরা এখানে সবাই এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলেই ধন্য হয়েছি। আপনারা জানেন, মঞ্চে যারা আছে ওনারাও জানেন যে আমরা ওনার সংস্পর্শে এসে আগেও ধন্য হয়েছি, আজকে ওনার স্মৃতিচারণে এসে ধন্য হয়েছি। আমরা অনুষ্ঠানের সবসময় প্রতি বছর বদল করে দিচ্ছি, কেননা ঠাকুরদা যেহেতু বিদ্যা এবং শিক্ষাকে গুরুত্ব দিতেন, বলতেন বিদ্যান সর্বত্র পূজ্যতে, স্বদেশে পূজ্যতে রাজা, রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। তো যিনি যখন বিদ্যানকে যতক্ষণ বা যতদিন উনি সম্মান দিয়ে এসছে, ওটাই আমাদের শিখিয়েছেন যে আমরা যাতে সম্মান দিই বিদ্যানকে। কোনো পদ ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু বিদ্যানের যে সম্মান সেটা দীর্ঘস্থায়ী, সেটা আজীবন চলে। এই শিক্ষাগুলি আমাদের দিয়ে গেছেন, তো সেই শিক্ষায় আমরা কাজ করে চলেছি। আজকে এখানে যারা ছাত্রছাত্রীরা আছো, তাদেরকে কুইজ আর বিভিন্ন প্রতি বছরই আমরা সাবজেক্ট চেঞ্জ করি, বক্তব্য এবং কুইজ। আমরা এগুলির মাধ্যমে শুধু তোমাদেরকে অভ্যেস করাতে চাইছি যে তোমরা এই বিষয়গুলি সম্বন্ধে জানো, না জানলে এগোনো যায় না। আজকে দেশের প্রথম বাঙালি যিনি অনার্স গ্র্যাজুয়েট হয়েছিলেন, কামিনী রায়, তার কথা, তিনি নারী জাগরণের অগ্রদূত। আজকে কজন জানে, কজন মনে রেখেছি তাকে? তিনি একজন সাহিত্যিক, তিনি একজন শিক্ষিকা। তার লেখার প্রতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনুরাগী ছিলেন, কতটা তুলে ধরতে পারছি। তো স্টুডেন্টরা যদি এগিয়ে আসে, বা আমরা এইভাবে অনুষ্ঠানের মাধ্যমে যদি এইরকম উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের আমরা তুলে ধরতে পারি, তাহলে পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মার প্রতি সত্যিকারের সম্মান প্রদর্শন হবে, এটা আমরা বিশ্বাস করি। বড়রা আমাদের আশীর্বাদ করবেন, ছোটরা আমাদের সঙ্গে থাকবেন, আমরা এগিয়ে যাব। আর পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মা পরিবারে জন্মেছি বলেই এখনো মাথাটা সোজা আছে, শিরদাঁড়া বাঁকা হয়নি এবং কোনো অন্যে বদলে যায়নি। আমরা সবাই আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।
সময় দিয়েও সময় ঠিক রাখতে পারে, অনুষ্ঠানে নিজেরা করতে পারেন না, টাইমে আসতে পারেন। এগুলো ঘটনা আমার জীবনে ঘটেছে। বাচ্চাদের স্কুলে গেছে অনুষ্ঠান করতে, এরা একজন ডেপুটি চিফ মিনিস্টার, উন্নয়ন এবং প্রধানমন্ত্রী। সেই বাচ্চারা সকালে না খেয়ে এসছে, বেলা 11টা অব্দি উনি যেতে পারেননি ব্যস্ততা থেকে। উনি গেছেন 11:30 নাগাদ, ওনাকে গাড়ি কালাস করে বললেও কিছু হয়নি, ওদের চরিত্র পাওয়া যায়। পলিটিশিয়ানদের কাজটাকে হয়তো বেশি ঠিকই আছে, কিন্তু সেইভাবে সেই পরিচয়টা, সেই সময়টা ঠিক রাখা অত্যন্ত জরুরি। এই রাজ্যের সুকুমার সেনগুপ্ত ছাড়া অন্য কোনো মুখ্যমন্ত্রী সময়ের প্রতি গুরুত্ব দিতে পারেনি। ইভেন আমার বন্ধু মানিক সরকারও পারেনি সময়ের প্রতি। তবে এখানে আজকে যেটা দীপক বাবু করেছেন, সেটা আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি। কিন্তু এই অনুষ্ঠানের থেকে মুখ্যমন্ত্রীর সাথে থাকাটা অনেক বেশি জরুরি। আজকে যা শরণার্থী অনুষ্ঠান, আমার জীবনে দেখা একমাত্র বুদ্ধিজীবী, সর্বজনপ্রিয়, সর্বজন শ্রদ্ধেয়, এই লোকটি সম্পর্কে কোনোদিন কেউ কথা বলতে ওনাকে আমার কাছে এই রাজ্যের অভাব কন্ডিশনতে অলমোস্ট সবাই যারা চিফ মিনিস্টার হয়েছেন, বিভিন্ন মিনিস্টার সবাই গেছে, গঙ্গাদাকে দেখে সবাই পায়ে ধরে প্রণাম করেছে। আর আমার সৌভাগ্য যে গঙ্গাদার পাশেই আমার অফিস ছাপাখানা নিতে। গঙ্গাদা দুপুরে মধ্যাহ্ন না হওয়ার পরে একটা পান মুখে দিয়ে আর একটা পান ট্যাকে গুজিয়ে দিয়ে চলে আসে। এসে আমাদের যে রিপোর্টার যে টেবিল ছিল সেই টেবিলের লম্বা এসে এই সময় যারা আসতেন সবাই গঙ্গাদাকে পায়ে ধরে প্রণাম করেছেন। তাদের মধ্যে শহীদ রহমান আছেন, তাদের মধ্যে রাধিকা গুপ্ত আছেন, আপনার প্রফুল্ল দাস আছেন, এরকম অনেক মন্ত্রী, অনেক নেতা আসছেন। গঙ্গাদাকে পায়ে ছুঁয়ে প্রণাম করতেন, প্রণাম করে তারা আমরা ইত্যাদি গল্প করলে আলোচনা করলে গঙ্গাদা হিসেবে না করা যাবে। আমার জীবনে কিছু ভুল আমি আজকে স্বীকার করে নিচ্ছি এবং সেই দায়িত্ব দিয়ে যাচ্ছি আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং আমাদের প্রিয় সাংবাদিক ছাড়িয়ে রায়কে। আমি যে কাজটা করতে পারিনি, আমরা রাম শ্যাম যদু মধু সুকান্ত তারপরে ইয়েদের ধরে এনে রাজ্যিক পুরস্কার দিয়েছি, সম্মাননা দিয়েছি, তো কারোর মাথায় গঙ্গা প্রসাদ সম্মান নাম দিয়ে আছে এবং আমারও সেই ভুলটি হয়ে গেছে। আমিও সেই খেয়াল আমি করতে হবে সেই ভুল এর জন্য ছুটে যাব। আমি প্রণব এবং সানিধ্যাকে বলে যাব তারা গঙ্গাদার নামে একটি রাস্তা নামানো করাতে চেষ্টা করে, সেটা হয়ে যাবে। পাশাপাশি আরেকটা বলে যাবে, এটা মেয়র দীপক মজুমদারের সাথে কথাও হয়ে যাবে। আমরা যেটা করিনি সেটা হল রাজ্যের প্রথম দৈনিক পত্রিকা সম্পাদক শীতেন পালেন আমরা প্রেস ক্লাবে একটা কমিটি করেছি অন্য নামে করে। শীতেন পালেন নামে একটা রাস্তা করার জন্য আমরা সেই প্রস্তাবটা কার্যকর করতে পারি। এটা দীপক মজুমদারের সাথে কথা হয়েছে, প্রভাব এবং স্বাধীনকে দিয়ে কাজটা হয়েছে। ওনার আগে যে প্রথম পত্রিকা অফিসার হয়েছিল সেই ল্যান্ডটাকে জিতেন পালেন নামে করার জন্য মেয়র এগ্রি করেছে। পাশাপাশি গঙ্গাদার নামে আমাদের যে ভুলগুলো সেই ভুলগুলি শুধরানোর জন্য স্বাধীন এবং প্রণবকে বলেছে। সরকারি নানা অনুষ্ঠানে আমরা রাম শ্যাম বিভিন্ন ধরে
কবি সাহিত্যিক নাম দিয়ে পুরস্কার দিই। ওনাদের নামটা আমরা কি চান, এই কাজটা এবার দায়িত্ব দিয়ে গেলাম সাহিত্য এটা হবে সব লোকজন সকাল থেকে নিয়ে আমরা ভাবনা করি, আমরা একে নিয়ে ভাবনা করি। এই রূপটা যে অবদান শুধু ভারত নয়, সারা পৃথিবীতে ওর সম্মান আছে, ওর নাম আছে। এই কাজ আমরা করতে পারি। এই দুইটা কাজ প্রণব এবং শারীরিক কর্মের আশা রাখি। আমি শারীরিক অসুস্থতার জন্য গত 2 বছর একটু কাজে করতে পারছি বা নিজেও খরচ হয়ে পড়ছিলাম বিভিন্ন কারণে, যে অবস্থা থেকে শিকার হয়। আমি যেটা জিতেন পারে কাজটা করে বলে রেখেছি, ওরা গিয়ে এই কাজটা করে রেখেছে। মঞ্চে উপবিষ্ট সব বিদ্যান গুরুজনরা আছেন, আলাদা করে আমি আর নাম বললাম না, সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা। আর আগত সুধীরেন্দ্রকেও আমার নমস্কার, এবং ছোট ছোট ছাত্রছাত্রীদের, আমিও শিক্ষিকা, ওদের স্নেহাশিস দিলাম। তোমরা এভাবে এগিয়ে যাও আর কথা বলতে আরো ফ্রি হও, আর পরিবেশটাকে বুঝে নাও। পরিবেশটা কি করা উচিত নিজেরা বুঝে নাও এবং নিজেরা করো। আর কাগজ রেখে বলো না, নিজে নিজে বলতে শিখো। আজকের এই স্মরণ সভা প্রতি বছরই হয়। প্রয়াত পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মার এই যে স্মৃতিরক্ষা কমিটি, এর একক যাত্রা শুরু করেছিল, ভাবনা চিন্তা এবং যাত্রায় ছিলেন শান্তনু শর্মা, গঙ্গাপ্রসাদ শর্মা পৌত্র। পরে তার সঙ্গে সামিল হয়েছে এই পরিবারের সবাই, আর তারও পরে সমস্ত গুণীজনরা, বিদ্যানজনরা, দরদিরা, সাহিত্যিকরা, বক্তারা শান্তনুকে সাহায্য করেছেন এগিয়ে যাওয়ার জন্য। এগিয়ে গেছেন। সবচেয়ে বড় কথা আমার কাছে যেটা, শুধুই সংবাদ মাধ্যম নয়, আরশি কথা জীবনের দর্পণ। জীবনে যা ঘটে তাই আরশিতে ছায়া পড়ে, তাই আরশি কথা এই প্রতিষ্ঠান, তার নাম। এই প্রতিষ্ঠানের কর্ণধার একমাত্র শান্তনু শর্মাই। তবুও এই যে পদক্ষেপ, আরশি কথার যে পদক্ষেপ, এটা শুধুই সংবাদ মাধ্যমে কেন্দ্রীভূত নয়, এর সঙ্গে আছে নন্দন চর্চা। অর্থাৎ আরশি কথা একটা নান্দনিক পদক্ষেপ, নান্দনিক পদক্ষেপও বড়। যাই হোক, আমি এখানে বেশি বলবো না, অন্যান্যরা আছেন। আমি শুধু বলবো এই আরশি কথা এগিয়ে যাক, তার সংবাদ এবং সাহিত্যের সম্ভার নিয়ে আমরা আছি পাশে, এবং আমরা তাকে সাহায্য করব। সবার প্রতি আমার অনুরোধ যে আপনারা শান্তনু শর্মাকে, যে একক সে সাহস করেছে, লুপ্ত উদ্ধার অর্থাৎ অন্ধকারের পথে তলিয়ে যাওয়া কোনো কিছুকে সামনে আনা অত সহজ নয়, ভীষণ একটা সংগ্রাম। সে সংগ্রামে একা হয় না, তাই শান্তনু একা নয়, এখন সবাই আছেন তার থাকে। গঙ্গাপ্রসাদ সমাজ একটা হারিয়ে না যায়। আমি দেখেছি ওনাকে নিজের চোখে, ছোটকাল থেকে শিখেছি অনেক কিছু শিখেছি। তাই তাকে তো সবসময় প্রতিদিনই আমার নমস্কার জানাতে হয়। বাড়িতে ফটো আছে, প্রতিদিন নমস্কার জানাই। তিনি সবচেয়ে বড় কথা, অন্য সম্পর্কে যাব না, তিনি আমার পিতা, তিনি আমার পিতা এবং পথপ্রদর্শক। তাকে সম্মান জানিয়ে, তাকে নমস্কার জানিয়ে, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি কথা বলা শেষ করলাম। নমস্কার। নিজেকে ধন্য মনে করছি। যে সমস্ত উজ্জ্বল ব্যক্তিত্ব এতক্ষণ আমার পাশে ছিলেন, তাদেরকে আমি আমার শ্রদ্ধা প্রকৃত করে জানাচ্ছি। আপনারা যারা অনুষ্ঠানে এসছেন, হাজির হয়েছেন শ্রোতা দর্শক হিসেবে, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।
লন্ডন থেকে বিকাশ চৌধুরী একজন লেখক, বিখ্যাত লেখক, তিনি স্থানীয় সংবাদপত্র দৈনিক স্যান্ডেল পত্রিকায় বঙ্গবন্ধুর সংস্করণ করে যা লিখেছেন তাতে আমি রিক্ত হয়েছি। এছাড়া ডক্টর আশিস কুমার বলতে তিনি যে শ্রদ্ধা জানিয়েছেন সেটাও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কিন্তু একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে যে গঙ্গাধর শর্মার যে পাণ্ডিত্য সে সম্পর্কে যে সমস্ত তথ্য আমি পেয়েছি সেটা আমার জন্মের আগে, জন্মের পরে কখনো নয়। কিন্তু আমি মনে করি গঙ্গাধর শর্মার যে মনীষী সেই কথা প্রকাশিত হয়নি। ত্রিপুরা রাজ্যে একজনই মাত্র মানুষ যিনি মনীষী বলে দাবি করতে পারেন। দাবিটা তিনি করেন না, এটা আমাদের বিচার করতে হবে। মনীষী সারা ত্রিপুরা রাজ্যে একজন। মনীষী বলতে মনীষী কিসের নির্ধারিত হয়? কি বিদ্যা, না বুদ্ধি, না বিচারবোধ, না জনসেবা, না ভাববিকা, সব মিলে টোটাল সবটা যিনি করতে পারে তাকে আমরা মনীষী বলে ভাবি। যেমন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, সবটা আছে। আমাদের রাজ্যেও তো অনেক ভালো বক্তা আছে, অনেক ভালো। তো অমিত ভৌমিক, যার আমি খুব অনুরাগী, খুব ভালো বক্তৃতা করেন, কিন্তু তিনি কি কখনো মনীষী বলে গণ্য হতে পারবেন? তা পারবেন না, এরকম মনে হয়। ঠিকভাবে আশিস বলতেও করেন। তারপর সুভাষিস তরাপাত্র আমাদের রাজ্যের অত্যন্ত গর্ব। কিন্তু একজন কিন্তু এই আমি তাদেরকে ছোট করে বলছিলাম, কিন্তু মনীষা অভিধান তাদেরকে মানে রাখা যাবে না। তাকে সারা ত্রিপুরা রাজ্য পেয়ে মানে আমাদের মনে একজনই মনীষী আছে। এই ব্যাপারটা আমি আমার প্রত্যয় নিয়ে বলছি। এখন গঙ্গাধর শর্মা সম্পর্কে তারা বলেছেন আগের কথা। আমি যেটা ব্যক্তিগতভাবে তাকে চিনে যেসব কিছু কিছু কথা বলছি, এটা বক্তৃতা নয়, এটা গর্ব। ধরে নিন আমি 1949 থেকে 1955 সাল পর্যন্ত কলকাতায় ছিলাম। সেই সময় গঙ্গাধর শর্মা তিনি কি করেছেন না করেছেন আমি যেটা জানি না, কিন্তু তার পরবর্তীকালে কিছু কিছু ব্যাপার জানি। যেমন মনে আছে চিফ কমিশনার তখন যে নাঞ্জাপ্পা সাহেবের সঙ্গে তার কোনো একটা ব্যাপার নিয়ে মতবিরোধ হয়েছিল। উনি একদিন আমার বাড়িতে এসে বলছেন যে তুমি লেখো তো কি লিখতে হবে। সেই নাঞ্জাপ্পা সাহেবের চিঠিটা উনি কিন্তু মুখে মুখে বলেছিলেন ইংরেজিতে, এটা আমি ডিকটেট করেছিলাম উনি তার এটা গেল। আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি আমাদের উপরাষ্ট্রপতি ছিলেন, তার সাথে ওনার পত্রালাপ ছিল। সেই চিঠিগুলো কিন্তু উনি আমাকে দেখিয়েছেন, কিন্তু উনি যাতে ওই চিঠি অহম্মত কিছু ছিল না। একটা এমন একটা জীবন ছিল, মানে জীবনে কেন নিজের প্রতি কোনো খেয়ালই রাখতেন না। উনি হাই থিঙ্কিং প্লেন লিভিং পার্সন ছিলেন। আমি দেখেছি যে কোনো খারাপ আড্ডা যে সমস্ত জায়গা বসতো সেই সমস্ত জায়গায় উনি যেতেন। সবাই তার বন্ধু। একটা মনে আছে আমার সমুদ্র প্রেস ছিল, যেখানে এখন ওরিয়েন্ট সোসাইটি সমুদ্র প্রেস ছিল। সমুদ্রে একটা ঘরে আড্ডা বসতো। আড্ডাতে কিন্তু আমি যেতাম না, কারণ আমার তো বয়সই কত। তখন দেখলাম যত মানে রাজ্যের জ্ঞানীগুণী লোকরা আছেন সব গঙ্গাদারকে নিয়ে, গঙ্গাদার হচ্ছে আমার তো জেঠামশাই, গঙ্গাদারকে নিয়ে আড্ডা নেয়। সে আড্ডা তার কিছু লাগতো না, প্রচুর চা এবং পান খাওয়া এই চলতো। আর তিনি কি করতেন, ওনার কাছে কিন্তু মানে রাজা প্রজা সবই সমান। তিনি কোনো কাউকে মানে ওইভাবে ইয়ে করতেন না যে তুমিও মানুষ আমিও মানুষ, সবাই সমান, এরকম ভাব ছিল। একবার একটা ঘটনা হয়েছিল, আগরতলা শহর তখন কারফিউ জারি করেছে। কারফিউ জারিতে বলছে রাস্তায় বেরোনো যায় না, কিন্তু মানে গঙ্গাধর শর্মা কারফিউটা নামে উনি একবারই পশ্চিমের চমুনি দিয়ে উনি যাচ্ছেন। তখন পুলিশ তারা তাকে ধরে নিয়ে থানায় নিয়ে গেছে। উনি তো নির্বিচার থানায় নিয়ে গেছে করে পাওয়া। তখন থানার অফিসার যিনি ছিলেন তিনি আরো বেশি করে তাকে চাকরি করবেন, চা খাওয়াবেন, খাইয়ে তখন বলবে
ওরা বলে যে স্যার মানে আস্তে আস্তে কার্ফিউ একটু বেরোনো যায় না, ওরাই আবার গাড়ি করে নিয়ে ওনাকে বাড়িতে দিয়ে এসেছিলেন। বাড়িটা বুঝুন আশা ছিল, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বা প্রথম মুখ্যমন্ত্রী যে সতীন্দ্রনাথ সিংহ আমলে তিনি দপ্তরে যেতে সোজাসুজি মানে খালি পায়ে চলতেন, রাস্তায় খালি পায়ে চলতেন, যে কারণে আমি একবার তাকে বলেছিলাম, মানে এই অনুষ্ঠানে 1917 সালের প্রোগ্রাম হয়েছিল, তখন বলেছিলাম তিনি দাদা ঠাকুর বলতে আপনারা এখন শিখবেন না, দাদা ঠাকুর সিনেমা হয়েছিল, দাদা ঠাকুর একজন জীবন্ত চরিত্র, সেই দাদা ঠাকুরের সাথে তার তুলনা করেছিলাম। দাদা ঠাকুরের তিনিও খালি পায়ে চলতেন এবং গঙ্গাবন্ধন সরকার তিনিও খালি পায়ে চলতেন। এখন এই যে দাদা ঠাকুর যিনি ছিলেন তিনি কিন্তু খুব ভালো জায়গায় মানে কবিতা গান করতে লিখতে পারতেন, সঙ্গে সঙ্গে যে কোনো বিষয়ের গান লিখতেন, যে কোনো বিষয়ে গান লিখতে কিন্তু তাতে কিন্তু ভাবনা চিন্তা করতে হতো না, ইংরেজি বাংলা মিশিয়ে গান করতেন, এরকম ব্যাপার ছিল। সে গঙ্গাবন্ধন সরকারকে দেখেছি আজকে যে সকালবেলা যে আমাদের প্রথম অনুষ্ঠানে প্রথমে দুটো গান পরিবেশন করা হল, রামপ্রসাদের গান, সাধু রামপ্রসাদ রায় কিন্তু এই গানগুলো উনি খুব গাইতেন আর নিজে বিশ্বাস করতেন রামপ্রসাদের মতো হাজার রামপ্রসাদের মতো মানে জীবনযাত্রা চালাবে। আর আরেকটা কিছু যে তিনি কখনো আরেকবার যাবেন নিয়েছেন, প্রমাণ দিয়েছেন পথের মধ্যে, যেমন দাদা ঠাকুর যখন রাস্তা দিয়ে চলতেন তখন কিন্তু পথে নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে গাড়িতে তুলে নিতেন, আর দাদা ঠাকুরকে আমারও দেখার সৌভাগ্য হয়েছিল কলকাতাতে, তাই দেখেছিলাম। আমি সেটা বলছি মনে পড়ছে, একদিন রামকুমার চট্টোপাধ্যায়ের বাড়িতে আমি গেছি, সালটা সম্ভবত 56-57 সালে আমি গেছি। শুভ সন্ধ্যা সবাইকে। আমি আসলে শান্তনুকে সবসময় বলি যে এই ঘরগুলির মধ্যে কথা বলা খুব মুশকিল, কারণ ইকো হয়, এগুলো থেকে স্পষ্টভাবে কথাগুলো শ্রোতাদের কাছে পৌঁছায় না, তো বাইরে নিয়ে যাওয়ার জন্য। আর গঙ্গাপ্রসাদ শর্মা উনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, ওনাকে স্মরণ করে আজকের যে সন্ধ্যা বা একটা ধারাবাহিকতা সবটাতেই মানে আমি এতদিন ধরে অ্যাটাচ আছি, সংযুক্ত আছি, যে সবার কাছ থেকে শুনে শুনে এবং ওর কাছ থেকে জেনে জেনে আমি জানি যে উনি একজন অত্যন্ত মহৎ প্রাণ মানুষ এই রাজ্যের, অথচ আমরা হয়তো এই গণ্ডির বাইরে ওনাকে নিয়ে যেতে পারলাম না। আমার সবচেয়ে যেটা বিশেষ মনে হয়, আপনারা দেখবেন যে এমনি একটা দুঃসময় আমাদের চারপাশে আছে, যখন আমরা সন্তান হয়ে পিতার কথা ভুলে যাই, সেই সময় শান্তনু শর্মা ওর ঠাকুরদাদা গঙ্গাপ্রসাদ শর্মার স্মৃতি এবং পাণ্ডিত্য এবং ওনার বহুবিধ গুণের কথা সে এক মুখে বলে চলেছে। সেটা একটা অত্যন্ত মানে এই পরিবারে জন্মেছে বলেই বোধহয় শান্তনু এই গুণের অধিকারী। এবং আমাদের সুরমা আপনারা জানেন, যার গীত রচনার কথা রাজ্যের গণ্ডি পেরিয়ে বহির্রাজ্যে পর্যন্ত পৌঁছে গেছে সুরমা। আমরা ওনাকে ততটা সম্মান দিতে পারিনি আমাদের রাজ্যে এখনো। আমরা মনে করি যে অত্যন্ত গুণী মানুষ, আরো বেশি সম্মানিত হওয়া উচিত উনি। যতটা সম্মান গঙ্গাপ্রসাদ বাবুকে তেমনি ভাবে আমরা দিতে পারিনি, সুবিমলদাকে দিতে পারিনি, বা শান্তনুর ভিতর যে গুণ সেটা আমাদের সব বাচ্চার মধ্যে আমরা আশা করি সেটা জাগ্রত হোক, তাকে ব্যবহার করবার জন্য, ইন্সপায়ার করার জন্য আমরা বোধহয় ভূমিকা পালন করতে পারিনি। যাই হোক, এই অনুষ্ঠানগুলি হয়তো কিছুটা হলেও আমাদের এগিয়ে দেয়। মঞ্চে আছে আমাদের অগ্রজ প্রতিম সুবলদা, এই রাজ্যের সবার প্রণম্য সাংবাদিক এবং সম্পাদক সুবলদা, আমাদের ভালোবাসার জন প্রণব সরকার, অত্যন্ত প্রিয় ছোট ভাই, সঙ্গে আছেন সুবিমলদার স্বয়ং
আছেন আশিস বৈদ্য, যিনি একজন গবেষক এবং লেখক এ রাজ্যের, এবং দেবব্রত দেবরায়, উনি একজন গবেষক, লেখক এবং খুব একজন সক্রিয় একজন সাংস্কৃতিক কর্মী। শান্তনুর জননী এবং আমাদের সবার প্রিয় দিদি মঞ্চে আছেন স্বপ্না ভট্টাচার্য এবং মনোজ বাবু, তিনি এই রাজ্যে একটা বিপ্লব ঘটাচ্ছেন অত্যন্ত সাইলেন্টলি। এই যে একদম এক্সট্রিম ডান দিকে বসে আছেন মনোজ রায়, উনি একজন শিক্ষক, অত্যন্ত ব্রিলিয়ান্ট অঙ্কের শিক্ষক উনি, কিন্তু উনি এই রাজ্যে কিচেন গার্ডেন গড়ে তোলবার জন্য, বিশেষ করে পেয়ের পৌধকা এই যে ডেভেলপমেন্ট স্কুলে স্কুলে পৌঁছে দেবার জন্য একটা রেভলিউশন, একটা গ্রিন রেভলিউশন তৈরি করবার চেষ্টা করছে লোকটা। আপনারা যারা এখানে আছেন, আপনারা আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর একটা অংশ, আমিও তাই। আমাদের চেষ্টা থাকুক এই সমস্ত লোকগুলিকে আরো বেশি আলোকিত করব, মানে আমাদের করা উচিত। যেটা আমি শান্তনুর কথা বললাম, যে শুধুমাত্র ওনার কথা বাদ দিবে, শুধুমাত্র ঠাকুর দাদার এই যে বিষয়টাকে ওই একটা জেনারেশন, একটা প্রজন্ম পেরিয়ে আরেকটা প্রজন্ম অব্দি নিয়ে যাচ্ছে, এই যে কমিটমেন্ট, এই যে ভালোবাসা, এই যে একান্নবর্তী একটা চিন্তা, মানে এই যে একটা লেগে থাকা একটা পরিবার, একটা পরিবারকে গ্লোরিফাই করবার জন্য, বৃহত্তর ভারতীয় পরিবারের সঙ্গে একে সংযুক্ত করবার জন্য এই চেষ্টাটাকে আমরা সম্মান জানাই। আমরা সম্মান জানাই মনোজবাবু, যিনি এই রাজ্যে একা একা নিরলস ভাবে, ইদানিং বিপ্লবরা ওনার সঙ্গে এসছে, ওরা চেষ্টা করছে একটা মেধা উন্মেষা এবং অন্যান্য গ্রুপগুলি তৈরি করে কাজটা করবার জন্য। কিন্তু আমি দীর্ঘদিন ধরে জানি অঙ্কের শিক্ষক মহাশয়, অঙ্কের শিক্ষক রসকৌশীল হয় আমার ধারণা অনুযায়ী। আমি কারণ অঙ্ককে খুব ভয় পেতাম, অঙ্কের শিক্ষককেও ভয় পাই স্বাভাবিকভাবে, কিন্তু এই লোকটা অঙ্কের শিক্ষক হয়েও প্রতিটা স্কুলে স্কুলে গিয়ে মানে গাছপালা লাগানোর রেয়ার রেয়ার গাছ উনি বপন করছেন, রোপণ করছেন এবং স্কুলকে উৎসাহিত করছেন। অ্যাজ এ হোল এই যে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, এই পুরো চত্বর ঘুরে ঘুরে উনি সবাইকে বোঝাচ্ছেন যে কিচেন গার্ডেন কেন প্রয়োজন, এই সমস্ত মানুষকে উৎসাহিত করা প্রয়োজন। উৎসাহিত করা প্রয়োজন আমাদের ভাইরা যারা এখানে আছেন, শিক্ষাবিদ, শিক্ষক সালিম আমার ভাই বসে আছে, বিচারক, বক্তব্যের বিচারক, এত ভালো বক্তা। আমার মনে হয় আমার বিচারে ত্রিপুরা রাজ্যের শ্রেষ্ঠ বক্তা হচ্ছে সালিম, এর মধ্যে কোনো এই যে ওর উচিত যে এমনি একটি স্কুল স্থাপন করা, যার মাধ্যমে ওর স্বর প্রক্ষেপণ, আপনারা যারা বাচ্চারা আপনাদের নিয়ে এসছেন বাচ্চাদের, আমি তাদের উদ্দেশ্যে বলছি, স্পিচ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা যখন আমরা যারা এখানে কথা বলি, আমরা কিন্তু বাধ্য হয়ে কথা বলি, ঠিক আছে, যে বলতে হবে আমরা ডেকে এনেছে বাধ্য হয়ে কথা বলা। আর স্পিচ ইটসেলফ ইজ এন আর্ট। আমাদের পৃথিবী জুড়ে এমনি বহু বড় বড় বাগ্মী ছিলেন, এলোকোয়েন্ট স্পিকার্স, যাদের বক্তৃতা অমর হয়ে আছে আর কি। সেখানে অনেকগুলি গুণের সমাহার প্রয়োজন। এই যে ছোটবেলা থেকে স্পিচ যারা শিখবেন, যারা বক্তব্য রাখতে শিখবেন, তাদেরকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, হি অর শি মাস্ট বি ব্রিলিয়েন্ট। ওর কিন্তু মেধাবী হতেই হবে। খুব গড়পড়তা ছেলে মেয়েরা স্পিচ রাখতে পারবে না, কারণ ওর বিভিন্ন পয়েন্টগুলো বারবার মনে আসা এবং তার পরিবেশনা বিভিন্ন ভঙ্গিতে, এবং এর মধ্যে কখনো রসিকতা মিশিয়ে, কখনো সিরিয়াসনেস এনে, কখনো গলার স্বর উপরে তুলে, কখনো গলার স্বর নিচে নামিয়ে, এই স্পিকারটা থেকে মুখটা কতখানি দূরত্বে থাকবে সেটা জেনে, এমনি বহু কিছু মানে ওর করতে হবে। কিন্তু মূল যে বিষয়টা, বিষয়ের উপর ওর একটা দখল থাকতে হবে। বিষয়টা যদি ওর জানা থাকে, বিষয়ের যদি সে ইনভাইট করে থাকে, যদি কেউ ওর মধ্যে সেটা ইনকালকেট করে থাকে, তাহলে সে অবশ্যই, এবং সেটা নেবার জন্য যদি সে যথেষ্ট মেধাবী হয়ে থাকে, তবেই সে ধারণ করবে। না হলে একটি ছোট বাচ্চা বলছিল যে মানে রিপিট করছিল, এই যে রিপিটেশনটা কেন হচ্ছে তার
কারণ সে বারবার ভুলে যাচ্ছে বিষয়টা। এই যে ভুলে যাওয়ার বিষয়টা, এটাকে চর্চাতে সে নেয়নি খুব একটা বিষয়। তো মানে শি ডাজন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন ইট। তার ইন্টারেস্টটা দেখতে হবে। জোর করে একজনকে শিল্পী বানানো যাবে না, তবলা বাদন বাজানো যাবে না, একজনকে মানে বাগ্মী বানানো যাবে না। সেটা আপনারা যারা স্কুল চালান, যারা স্কুলের পক্ষ থেকে এসছেন বা গার্জিয়ান যারা এসছেন, তারা বুঝে নেবেন যে এই বাচ্চাটি অ্যাকচুয়ালি কি করতে চায়। সে বাগ্মী না হলেও চলবে, সে হয়তো দারুণ গান গাইতে পারে, সে দারুণ গান না গাইতে পারলেও চলবে, সে হয়তো দারুণ ইনস্ট্রুমেন্টালিস্ট হয়ে উঠতে পারে আগামী দিন। এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে আপনারা কাজ করবেন। কারণ আজকে আমরা গঙ্গা প্রসাদ শর্মার স্মরণ সভায় এসে এই কথাগুলি বলছি। আমার খুব ভালো লেগেছে শ্রেষ্ঠার বক্তব্য, খুব ফ্লুয়েন্টলি কথা বলেছে এবং আমি ঠিক যেরকম ভাবে শুনতে চাই সেরকম করেই শ্রেষ্ঠা বলেছে। বিচারকরা অবশ্যই তাদের মতামত দেবেন এবং সবাই অত্যন্ত গুণী মানুষ। আমি আমার যে জ্ঞান বুদ্ধি সে অনুযায়ী বললাম যে শ্রেষ্ঠার বক্তব্য আমার খুব ভালো লেগেছে। আর বলছি যে আমি 3টে মানুষের নাম করলাম এই রাজ্যে এই মুহূর্তে যারা কাজ করছে বিভিন্ন ক্ষেত্রে। আপনারা তাদের কথা মনে রাখবেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। গঙ্গা প্রসাদ শর্মাকে আমরা যতই স্মরণ করি না কেন, উনি ফিরে আসবেন না, উনি আমাদের পশ্চাৎপদ প্রেক্ষাপট। এর মধ্যে দাঁড়িয়ে আমরা যদি নতুনদের সম্মান দিতে না জানি, বারবার অতীতে চলে যাই, এটাও কিন্তু এক ধরনের রোগ আমার মনে হয়। এতে থাকলে আমাদের আগামী প্রজন্মকে চিনতে আমাদের ভুল হয়। আমাদের নারায়ণ দুর্দান্ত মানে তবলা এসে মানে অত্যন্ত, এদেরকে সবাইকে আমরা চলুন সম্মানিত করি। প্রত্যেকটা যায় কথায় বার্তায় আচার আচরণে আমাদের ফুটে উঠুক। এদের প্রতি রিকগনাইজ করুন আপনারা। আমি সবাইকে বলি রিকগনাইজ করুন। অনেক গুণী ছেলে, অনেক গুণী মেয়ে ত্রিপুরা রাজ্যে আমাদের আছে, এরা শুধু রিকগনিশনের অভাবে হারিয়ে যাচ্ছে। এদেরকে আপনারা শক্তি দিবেন, আমরা সবাই মিলে শক্তি দেবেন, আমাদের রাজ্য শক্তিশালী হবে। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আমাকে সময় দিলাম, ধন্যবাদ। নমস্কার উপস্থিত এ রাজ্যের বিশিষ্ট এবং প্রবীণ আমাদের অভিভাবক সম্পাদক সুবল দে মহোদয় রয়েছেন, আমার অত্যন্ত প্রিয় দাদা সানিদা রয়েছেন, প্রখ্যাত লেখক সুরেন্দ্র রায়, এছাড়া উপস্থিত ডক্টর দেবব্রত দেবরায় রয়েছেন, উপস্থিত সজ্জন মন্ডল, অনেক গুণীগুণ এখানে রয়েছেন। আসলে এখানে সবাই বলেছেন অনুষ্ঠান শেষের পথে, এখানে আর বলার কিছু নেই। যারা ছোট ছোট ছাত্রছাত্রীরা যারা বলেছেন প্রত্যেকেই ভালো বলেছেন এবং ওরা যেই বয়সে এটা বলার চেষ্টা করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করব যেটা তোমরা বলেছ সেটা বাস্তব জীবনেও তোমাদের অভিভাবকদের বলবে এবং অভিভাবকরা নিশ্চয়ই শুনেছেন। কিচেন গার্ডেন মানে সবকিছু মিলিয়ে মোদ্দা কথা হলো পরিবেশ, এটাকে কিভাবে আজকের দিনে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হল পরিবেশ, এটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে এটাকে সুস্থ রাখা যায়, এই বিষয়টা নিয়েই সবাই বলেছে। এবং যারা আমরা এখানে বসে আছি, যারা সামনে বসে আছেন, সবাই বিষয়টা শুনেছেন। সবাই মিলে এই বিষয়টাকে বাঁচিয়ে রাখার জন্য আমি বলবো যারা উদ্যোক্তা আজকে যার স্মরণে আজকে প্রয়াত গঙ্গা প্রসাদ শর্মার স্মরণে এটা হচ্ছে, ওনাকে যদি আমরা বছর বছর স্মরণ করি তাহলে এইভাবে পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে। পরিবেশের মধ্য দিয়ে ওনাকে আমরা স্মরণ করব। আমরা তো প্রয়াত গঙ্গা প্রসাদ শর্মাকে আমরা দেখিনি, কিন্তু ওনার যে কাহিনী অতীত শুনেছি সেটা অত্যন্ত একটা শিক্ষণীয় অতীত ছিল না। এটা সুবল দাদারা সুবলবাবু আছেন, ওনারা বলতে পারবেন, ওনারা কাছে থেকে দেখেছেন বা ওনাদের সাথে একসাথে ওনারা ছিলেন। ওনাদের কাছ থেকে আজকে যারা মঞ্চে আছেন ওনাদের কাছ থেকেও আমরা প্রতিনিয়ত শিক্ষার বিষয় আছে। তো গঙ্গাপ্রসাদ বাবুর কাছ থেকেও ওনারা শিখেছেন, সবাই শিখেছেন, আমরাও ওনার অতীত থেকে শিখেছি। মঞ্চে যারা বসে আছেন ওদের কাছ থেকেও শিখছি। তাই বলবো যারা আজকের নব প্রজন্মের যারা আছেন ওনারাও শিখেই চলেছেন।
তো আজকে ওনারা যারা বলেছেন সবাইকে বলবো যে সবাই মিলে পরিবেশকে নিয়ে আরো বেশি করে কিভাবে শেখা যায় এবং বাস্তবে প্রয়োগ করা যায়। এখানে শুধু আমরা বক্তৃতা দিলাম 2 মিনিট 1 মিনিট, এখানে থেমে না থেকে কিভাবে বাস্তবে এটা প্রয়োগ করা যায় সেই বিষয়টি যারা শিক্ষক আছেন যিনি গাইড করছেন উনি ওনাদের এই বিষয়টাও শেখাবেন যে শুধু বক্তৃতা নয়, বক্তৃতাটা যাতে আমরা বাস্তবে প্রয়োগ করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বক্তব্যের শুরুতেই পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মা স্মৃতি রক্ষা কমিটি আজকে যে স্মরণাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছে এবং পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মা স্মৃতি রক্ষা কমিটির যারা আজকে তারকে শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন, আমি পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মা স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আয়োজকদের অভিনন্দন জানাচ্ছি এ কারণে আজকে রাজ্যের দুজন বরেণ্য মানুষকে ওনারা পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মা স্মৃতি সম্মান প্রদান করেছেন। একজন আমাদের রাজ্যের গীতিকার সুবিমল ভট্টাচার্য, আরেকজন আমাদের রাজ্যের বিশিষ্ট বরিষ্ঠ সংবাদ ব্যক্তিত্ব সুবল কুমার দে। এর আগে প্রয়াত অগ্নিকুমার আচার্য, প্রয়াত সুবিমল রায়, আশিস কুমার বৈদ্য, আমি যদি স্মৃতি যদি আমার ভুল না করি, ওনারা পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মা সম্মানে ভূষিত হয়েছেন। তো আমি তাকে নিয়ে ইতিমধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে, আমি ওই বিষয়ে যাচ্ছি না। একটি বিষয় আমি উদ্যোক্তাদেরকে বলবো, আগামী বছর থেকে যখন প্রতিযোগিতা হবে আমরা বক্তৃতা প্রতিযোগিতাগুলিকে যাতে আকস্মিক রাখা হয়। এতে করে কি হবে, আজকে যে সমস্ত বাচ্চারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে বা যারা স্টুডেন্টসরা রয়েছে তাদের প্লিজ একটু দৃষ্টি আকর্ষণ করছি, একটা বিষয় আমরা যখন বক্তব্য রাখি, এই বক্তব্যটা বিষয়টা নিয়েই আমি আজকে কথা বলছি। হয়তো আমরা বাড়ি থেকে একটা হোমওয়ার্ক করে আসি, কিন্তু আমি যখন কথাগুলি বলবো, রিডার অ্যান্ড কাস্টার দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যিনি সংবাদ পড়েন তাকে আগে বলা হতো নিউজ রিডার, এখন শব্দটা বদলে গেছে, এখন হচ্ছে নিউজ কাস্টার। অর্থাৎ আমি যখন কথাগুলি বলছি, এই বিষয়টা নিয়ে কথা বলছি, বক্তব্য রাখছি, যদি শ্রোতা বুঝে ফেলে যে আমি বাড়ি থেকে মুখস্থ করে এসেছি, তাহলে সেটি আমার ব্যর্থতা। আমাকে অবশ্যই হোমওয়ার্ক করতে হবে, আমাকে বাড়িতে বিষয়টি নিয়ে পড়াশুনো করতে হবে, কিন্তু আমি মুখস্থ করে আসবো না। এটি হচ্ছে বক্তব্যের প্রাথমিক শর্ত। কারণ আমি যখন মুখস্থ করে বলছি, তখন আমি বারবার আমার মেমোরি একটা জায়গায় ঘুরছি যে এর পরের লাইন কি হবে, এর পরের লাইন কি হবে। এতে করে কি হচ্ছে, আমাদের যে স্বতঃস্ফূর্ত বিষয়টা, আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করব। আমি আমার বক্তব্যে আজকে ছিল কিচেন গার্ডেনিং, আমি ছেলেদের বলি তুমি তোমার ভাষায় বলো। আজকাল একটা অসম প্রতিযোগিতা চলছে, আমি দেখি বিভিন্ন কম্পিটিশন গুলোতে গেলেও, সে স্কুলের কম্পিটিশন হোক বা অন্যান্য ফ্যাশন মডেলিং এর কম্পিটিশন হোক, বিভিন্ন জায়গায় একটা সেলফ ইন্ট্রোডাকশন ব্যাপার থাকে। সেখানে মানে নেই আমাকে ইংরেজি ভাষাতেই বলতে হবে, কিন্তু ওই ইংরেজি ভাষায় অযথা চর্চা করতে গিয়ে আমরা আমাদের মূল বিষয়টি হারিয়ে ফেলছি। তা আমি শিক্ষার্থীদের বলবো, আমি আমার মতো করে কথা বলবো। আমি যখন কথা বলবো তখন আমার দায়িত্ব থাকবে যারা অডিয়েন্স, তারা কেন আমার কথা শুনবে না। ওনারা যদি নিজেদের মধ্যে কথা বলেন, তার মানে কি আমার কথা শুনছেন না? এই জায়গায় আমি অডিয়েন্সের কাছে পৌঁছতে পারছি না। তাহলে অডিয়েন্সের অ্যাটেনশন আমি কি করে আদায় করব? আদায় করতে গেলে আমার যে বক্তব্য, আমার যে কথাগুলো, সেগুলি পরিষ্কারভাবে আমার মনের সঙ্গে উপযোগী হতে হবে। ওই গড় কথা শিখে এলাম, তারপর এখানে এসে বমি করে দিলাম, ইট ইজ নট এ ট্রু কম্পিটিশন। আমার শিক্ষাবিদরা রয়েছেন, আমার কথাগুলি মার্জনা করবেন। আমি বারবার কথাগুলি বলতে চাই
যে আমরা যাতে যে বিষয়টি নিয়ে কথা বলবো এই বিষয়টি নিয়ে বাড়িতে পড়াশোনা করে আসবো। আবারও বলছি, মুখস্থ নয়। মুখস্থ বিদ্যা আমাদেরকে বেশি দূর এগোতে দেয় না, একটা জায়গায় গিয়ে থামিয়ে দেবে। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের কি করতে হবে? অনুশীলনটা করতে হবে। এবং বাড়িতে বেশি বেশি করে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমরা যে কোনো বিষয় নিয়ে কথা বলবো। 5 মিনিট চেষ্টা করব, 6 মিনিট চেষ্টা করব। এভাবে চেষ্টা করতে করতে আমাদের যে ভেতরের যে প্রতিভা রয়েছে সেটার একটা খুব সুন্দরভাবে বিকশিত হবে। আজকে সকলেই ভালো বলেছেন, অল আর দ্য উইনার্স। কিন্তু কখনো কখনো মনে হয়েছে আমাদের সেগুলি রিডিং হচ্ছে, ওই রিডিং হ্যাবিটসটা বাদ দিতে হবে। আমি ঠিক নামটা করতে পারছি না, সবাই ভালো বলেছে, অল আর দ্য উইনার্স। একদম পেছনে মেয়েটি একটু দাঁড়াবে কি? এই লাল, তুমি যে মাথাটা ঘোরালে, ওঠো। তুমি না বসো। এই এই না, আচ্ছা, ও হয়তো জানি না মুখস্থ করে এসছে কিনা, আমি কেন কথাগুলি বলছি, তার প্রেজেন্টেশনের মধ্যে একটা প্রেজেন্টেবিলিটি ছিল। কথাগুলি যখন বলছে মনে হচ্ছে যদি মুখস্থ করেও আসে, কথাগুলি বলার মধ্যে যে বাচনিক প্রকাশ, সেক্ষেত্রে আমাকে পরিষ্কারভাবে শব্দ চয়ন এবং তাকে প্রেজেন্ট করতে হবে। তবে আশা করব আগামী দিনে আশিকথা কর্তৃপক্ষকে বলবো, আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা হবে। আমরা 10টা বিষয় দিয়ে দেব শিক্ষার্থীদেরকে। এই 10টা বিষয় থেকে যে কোনো একটা বিষয় যার হাতে যে কুপনটা উঠবে সেই কুপনটা নিয়ে আমরা বক্তব্য রাখবো। এতে করে কি হবে? এতে করে তার যে মেধা, কারণ সে মেধার যথাযথ বিকাশ করবে। আবারও বলছি, সকলেই জয়ী, কিন্তু আগামী দিনে যাতে আরো নিজেদেরকে তোমরা প্রস্তুত করতে পারো সেদিকে লক্ষ্য রাখবে। এবং অবশ্যই, কারণ বাগ্মী হতে গেলে আমাদেরকে ভাষা এবং শব্দ চয়ন সেগুলিকে যথাযথ করতে হয়। এই বিষয়গুলির দিকে আগামী দিনে আরো অনেক বেশি লক্ষ্য রাখবে। আরেকটি কথা, আমার বক্তব্যের শেষে আমি কমিটির কাছে দাবি রাখবো, বিশেষ করে এর যিনি উত্তরসূরি শান্তনু শর্মা মহোদয়, কারণ এর শুরুর দিন থেকে আমি এর সঙ্গে ছিলাম, এই প্রতিষ্ঠানের সঙ্গে ছিলাম। আমার মনে আছে প্রথম অনুষ্ঠান হয়েছিল তখন মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার মহোদয়, সুকান্ত একাডেমি যদি আমার যতটুকু মনে হয়। এরপর থেকে প্রতি বছরই হচ্ছে, প্রতি বছরই আমরা বছরে একটা দিন করে এ জায়গায় এসে অনুষ্ঠান করি বা কোনো মঞ্চে করি, ফিরে যাই। কিন্তু এভাবে একটি বিষয় প্রত্যেকবারই উঠে আসছে যে আমরা পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মার স্মৃতি রক্ষার জন্য আনুষ্ঠানিকভাবে কি করলাম। আজ পর্যন্ত একটি রাস্তার নামকরণ করা গেল না, আজ পর্যন্ত একটি গ্রন্থাগারের নামকরণ করা গেল না। এ নিয়ে যাতে আগামী দিনে কমিটি যথাযথ উদ্যোগ নেয় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সেটা আমাদের মেয়র সাহেব, মাননীয় মুখ্যমন্ত্রীও তার কাছে যাতে স্মারকলিপি প্রদান করা হয়, যাতে আমরা আগামী দিনে পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মার স্মৃতিকে ধরে রাখতে একটি রাস্তা বা একটি আমরা তার নামে একটি অন্তত লাইব্রেরি, এমন কিছু একটা কাজ করে যেতে পারি যেটি কাজটি অক্ষয় থাকবে। এ ব্যাপারে আমি কমিটির দৃষ্টি আকর্ষণ করছি। আবারও এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করবার জন্য অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।